হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা পড়বো ক্লাস 11 WBCHSE বোর্ডের অর্থাৎ আমাদের বেঙ্গল বোর্ডের সেমিস্টার 2 এর তরঙ্গর পাঠটা পুরো শুরু করেছিলাম। সেখানে তরঙ্গ গতি বলে আমি হেডিং মেরেছিলাম। পরপর এইখান পর্যন্ত মানে একদম পুরো শব্দের ডবলার কিয়া পর্যন্ত চলে যাব এইখান থেকে। তো পার্ট 4 পর্যন্ত আমাদের হয়েছিল। পার্ট 5 এ আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে তরঙ্গের উপরিপাত জিনিসটা কি, স্থানু তরঙ্গ কিভাবে উৎপত্তি হয়, স্থানু তরঙ্গ জিনিসটা কি, নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু স্থানু তরঙ্গের উৎপত্তি, এইখান থেকে নিস্পন্দ বিন্দু কি, নোড অ্যান্টি নোড, এইসব ব্যাপার নিয়ে আমরা জানবো। বেসিক্যালি এই উপরেই আমাদের ক্লাস। তো যারা আমাদের আগের ক্লাসগুলো দেখিসনি, পার্ট 4, পার্ট 3, পার্ট 2, পার্ট 1 দেখিসনি, তারা ইউটিউবে যা, গিয়ে ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার তরঙ্গ গতি, তোর কাছে পুরো প্লেলিস্ট চলে আসবে, সেই ভিডিও দেখে আয়, তোর সুবিধে পাবি। আর দ্বিতীয় কথা, কারোর যদি মনে হয় না আমার এই পার্টটা লাগবে, তার জন্য দেখ এই পার্টিকুলার টপিকগুলো দেখবি, সেই টপিকটা মারবি ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার, তোর কাছে চলে যাবে, দেখে নিবি। আবারও বলবো, যারা পড়াশোনা করছিস তারা ভিডিও দেখে যারা পড়াশোনা করিস, অ্যাকচুয়ালি আমি লাইভ ক্লাস দিই ভিডিও, তো সেইটা হচ্ছে তোরা খাতা পেন নিয়ে নোট ডাউন করতে করতে পর, যেখানে নোট বলবো সেই জায়গাগুলো টুকবি, অবশ্যই দেখবি ওইখান থেকে তোলা তোলা কোশ্চেন আসে। বুঝতে পেরেছিস? তো পড়াশোনা, সামনে পরীক্ষা চলে এসছে, আমরাও বুঝতে পেরেছি টাইম কম, উইদিন 4 মাস, মানে জানুয়ারির পুরো টিল এন্ড নিলে 4 মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। মানে আমরা হয়তো করে দিলেও তোরা কি করে করবি আমরা জানি না, তো তোদের তার মধ্যে থেকেই তৈরি করতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তো চল, আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি এবং বুঝি এই জিনিস কি কি জিনিস আছে সেগুলো ভালো করে জানি। তরঙ্গের উপরিপাত কি? তুই তরঙ্গের গতি পড়ে ফেলেছিলিস, চলো তরঙ্গের গতি মানে চলো তরঙ্গ চলে চলে যায়, এই একটা তরঙ্গ, এটাই তো ছিল চলো তরঙ্গ, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা একটা চলো তরঙ্গ। এর একটা বেগ থাকে, মনে কর এই দিকে যাচ্ছে ভি বেগে, এর একটা কম্পাঙ্ক থাকে, এর একটা বিস্তার থাকে। আচ্ছা, সেই চলো তরঙ্গ থেকে সৃষ্টি হয় হচ্ছে স্থানু তরঙ্গ। স্থানু তরঙ্গ মানে হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, বিস্তার লাভ করবে না, যাবে না, মাধ্যমের একটা অংশেই দাঁড়িয়ে থাকবে। তরঙ্গের উপরিপাতের নীতি বলছে, এই যে এটা তরঙ্গ এঁকেছিস, এগুলোতে কণা আছে, কণাগুলো কিন্তু বিস্তার লাভ করছে না, এনার্জিটা ফ্লো হচ্ছে, তরঙ্গটা যাচ্ছে, এই কণা, এটা একটা কণা, এইটা একটা কণা, এইটা একটা কণা, এইটা একটা কণা। আমি বলতে চাইছি যে এই কণাটা কি এইখানে চলে গেছে? না, এই কণাটা এই 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 একই জায়গায় কম্পন করছে। আচ্ছা, বলছে কোন এক মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে, উপরিপাতের নীতি যোগ যোগ, কোন এক মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে, যখন অনেকগুলো তরঙ্গ হয়ে যায়, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, বেসিক্যালি তোদের সিলেবাস অনুযায়ী দুটো তরঙ্গ, মাধ্যমের কোন কণার লব্ধি সরণ, এটা একটা কণা, এখানে একটা তরঙ্গ যাচ্ছে, আবার মনে কর এখান দিয়ে অন্য একটা তরঙ্গ যাচ্ছে, তাহলে এই কণাটা এই তরঙ্গের জন্য একটা সরণ পাবে। দ্বিতীয় যে তরঙ্গটা আসছে, মনে কর দ্বিতীয় তরঙ্গ এইটা, মনে কর দ্বিতীয় তরঙ্গ এইটা, দেখে গেছে, কিছু করার নেই, এরকম। তাহলে এখন কণা এইটা, এখন কণার সরণ এটা, তাহলে একই কণার দুটো তরঙ্গের জন্য দুরকম সরণ হয়েছে। প্রতিটি তরঙ্গের দরুন কণাটির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান, মানে রেজাল্ট্যান্ট যেটা হবে, লব্ধি যেটা হবে, এই দুটো তরঙ্গ যখনই উপরিপাতিত হবে, উপরিপাতিত মানে কি, ধাক্কা লাগা, এই দুদিক থেকে এসেও ধাক্কা হতে পারে, আবার একদিকের সঙ্গে গিয়েও ধাক্কা হতে পারে। পড়েছিস না? ধাক্কা কি মুখোমুখি গেলেই হয়? এরকম একই দিকে গেলেও তো হয়। সেই ধাক্কা হলে এই যে কণাটা, পার্টিকুলার এই কণাটার যে লব্ধি সরণ, সেটা কি হবে? মনে কর আমি ধরলুম y1 সমান a1 sin ওমেগা টি মাইনাস kx, এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে a2 sin ওমেগা টি মাইনাস kx, দুটো আলাদা আলাদা তরঙ্গ, তখন তার লব্ধি সরণ হবে কণার
ওয়াই আর ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, কি হবে y1 প্লাস y2, সরণ কি ভেক্টর, সেই জন্য এখানে লিখেছে ভেক্টর যোগফলের সমান হবে, ভেক্টর যোগফলের সমান। এবার এটাকে তো ম্যাথামেটিক্স করতে হবে, বুঝেছিস না বুঝিনিস? লব্ধি সরণ মানে দুটো, তুই তো এটা কি কণার সরণ নয়, মানে প্রথম তরঙ্গের ক্ষেত্রে এই কণাটার সরণ, দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে এই কণাটার সরণ। তাহলে লব্ধি যখন দুজনে আপতিত হয়ে ওভারল্যাপ করবে তখন কি হবে, তার লব্ধি সরণ হবে, সেই লব্ধি সরণটা কি হবে, এদের দুজনের সরণের যোগফল। এইটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি, বিশাল ইম্পর্টেন্ট স্যার, তরঙ্গের উপরিপাতের নীতিটি লেখো, বুঝতে পেরেছো? এবার হচ্ছে আমাদের পড়তে হবে, এখানে তিনটে জিনিস পড়তে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, আচ্ছা, আর একটা পড়তে হবে বিটস। কি বিট মানে মনে হয় বাংলায় স্বরকম্প বলে, স্বরকম্প আর হচ্ছে স্থানু তরঙ্গ, দুটোই বিশাল ইম্পর্টেন্ট, বোর্ডসে এখান থেকে কোশ্চেন দেয়, প্লাস এন্ট্রান্স মানে জেই বা নিট বলিস, ম্যাক্সিমাম ইয়ারেতেই সব কোশ্চেন এই পোর্শন থেকে দেয়, মানে স্থানু তরঙ্গ থেকে আপ টু বিটস পর্যন্ত, এই জায়গা থেকে, কারণ শব্দের ডবলার কি আর তোদের সিলেবাসে আছে, তোদের বেঙ্গল বোর্ডসে আছে, বাকি কোনো বোর্ডসে নেই, আর এন্ট্রান্সেও বাদ, বুঝতে পেরেছিস? এইখানটা ভালো করে বোঝার চেষ্টা করি। উপরিপাত মানে কি, ধাক্কা, সে দুদিক থেকে এসেও ধাক্কা হতে পারে, আবার একই দিকে গিয়েও ধাক্কা হতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা দেখব। প্রথম দেখ, স্থানু তরঙ্গ স্টেশনারি ওয়েভ কি বলছে, সমান বিস্তার, কম্পাঙ্ক এবং বেগ সম্পন্ন। আচ্ছা, বেগ কি হতে হবে, আচ্ছা দুটো চল তরঙ্গের বেগ কি হতে হবে, একই হতে হবে, কম্পাঙ্ক কি হতে হবে, একই হতে হবে, আর বিস্তারও কি হতে হবে, একই হতে হবে। যদি আলাদা হয় হবে না, যদি আলাদা হয় তাহলে কিন্তু স্থানু তরঙ্গ উৎপত্তি হবে না। তাহলে স্থানু তরঙ্গের উৎপত্তির জন্য কোন ধরনের তরঙ্গ লাগে, চল তরঙ্গ, উইদাউট চল তরঙ্গ স্থানু তরঙ্গ হবে না। শুধু তাই নয়, পরস্পরের বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত, দুদিক থেকে আসবে, রাখো, একই দিকে গেলে হবে না, একই দিকে গিয়ে যদি উপরিপাতিত হয় স্থানু তরঙ্গ তৈরি হবে না, দুদিক থেকে এসে ধাক্কা মারতে হবে। যদি ধাক্কা মারে, যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ মাধ্যমের ওই অংশেই সীমাবদ্ধ থাকে, বিস্তার লাভ করতে পারে না মাধ্যমের মধ্যে দিয়ে, মাধ্যমের যে অংশে এসে আপতিত হয়েছে সেইখানেই সীমাবদ্ধ থাকবে, সেইখান থেকে ছেড়ে বিস্তার লাভ করতে পারবে না। এই ধরনের তরঙ্গকে স্থানু তরঙ্গ বলবো। স্থানু তরঙ্গের কন্ডিশন কি, দুটো চল তরঙ্গ চাই যাদের বেগ সমান, কম্পাঙ্ক সমান, বিস্তার সমান, এবং দুদিক থেকে এসে ধাক্কা মারতে হবে, ধাক্কা মারলেই কি হবে, তখনই স্থানু তরঙ্গের উৎপত্তি হবে, বুঝতে পেরেছিস? এবং সেই স্থানু তরঙ্গ কেন স্থানু বলেছি, মনে কর এই জায়গা থেকে, তুই আরো ভালো বুঝতে পারবি, আচ্ছা একটু পরে দেখাচ্ছি, তখন এই তরঙ্গগুলোকে স্থানু তরঙ্গ বলে। যেমন দেখ, আমি এইখানে উদাহরণ নিচ্ছি, টান টান একটা তার, কি একটা টান টান তার দুটো দৃঢ় অবলম্বন থেকে আটকানো আছে, এগুলো কি দৃঢ় অবলম্বন, এগুলো কি দৃঢ় অবলম্বন, দৃঢ় অবলম্বন, এইখানে এইখানে। এবার মানে তারটা প্রথমে সাদা যে দেখতে পাচ্ছিস ওরকম ভাবে টান টান সাম্যাবস্থায় ছিল, এবার যদি তুই একটুখানি ডিস্টার্ব করিস তখন এরকম সবুজ তরঙ্গ তৈরি হবে। সবুজ তরঙ্গটা কোন দিকে যাচ্ছে স্যার, স্যার এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, একটা বেগ নিয়ে যাবে, ইয়েস স্যার, ভি বেগ, এই এই। এবার এইখানে কি আর যেতে পারবে না, তরঙ্গ কি হয়, রিফ্লেক্ট হয়, প্রতিফলন হয়, ওইখান থেকে যখন প্রতিফলন হবে তখন আবার আমি এই হলুদ দিয়ে এঁকেছি, যখন প্রতিফলিত হয়ে ফিরছে তখন এর কি বেগ চেঞ্জ হয়ে যাবে স্যার, এর কি বেগ চেঞ্জ হবে না স্যার, বেগ তো চেঞ্জ হবে না, ওর তো বেগ চেঞ্জ হবে না, তাহলে একই বেগ সম্পন্ন হলো। বেগ সমান মানে কি, আচ্ছা স্যার ওমেগা সমান মানে কি, এন সমান, কম্পাঙ্ক সমান হয়ে গেল, বিস্তার তো একই ছিল, সেই তো ফিরছে আবার রিটার্ন হচ্ছে, ভাব এই গেল ওই আবার এইদিকে ফিরছে, তাহলে বিস্তারের তো কোনো চেঞ্জ হলো না,
তাহলে বিস্তারও একই থাকলো, বেগও একই থাকলো, কম্পাঙ্কও একই থাকলো। যখনই ফিরতে চাইবে ওভারল্যাপ করছে না করছে না। তার মানে এই পোর্শন থেকে, যে এ থেকে আপ টু এই পোর্শন পর্যন্ত কি করেছে, স্থানু তরঙ্গ। ও যেতে পারছে ওইদিকে না এ যেতে পারছে ফিরে আসাটা, এইটুকুনির মধ্যেই কি হয়েছে, সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তখন এই তরঙ্গটাকে আমরা স্থানু তরঙ্গ বলবো। বুঝেছিস না বুঝিনিস? এবার স্থানু তরঙ্গের আমরা ইকুয়েশন দেখবো, তার আগে বেশ কিছু পোর্শন আছে এখানে দেখতে হবে, জানতে হবে যে কি হলো, ঘটনাটা কেন হলো। এবং সেইটার ক্ষেত্রেও অনেক কিছু জিনিস, মানে তুই যত ম্যাথামেটিক্সে দিয়ে যাবি আর গ্রাফ আঁকবি তত তোর কনসেপ্ট বাড়বে। এবার ধর স্যার, তাহলে কি স্যার এই টান টান তার ছাড়া হয় না, স্থানু তরঙ্গ হবে? স্থানু তরঙ্গ হবে। ধর একটা তরঙ্গ এইদিকে যাচ্ছে, সেম তরঙ্গ, সেম সেম জিনিস, সেম সেম জিনিস বলতে সমান বিস্তার, সমান কম্পাঙ্ক, সমান বেগ সম্পন্ন, আর একটা এই দিক থেকে দিলি, তাহলেও হবে। তাহলেও স্থানু তরঙ্গ তৈরি হবে। এবার প্র্যাকটিক্যালি আমাদের এইটার অ্যাপ্লিকেশন বেশি আছে, টান টান তার। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এবং এই যে টান টান তারে তুই যে সরণটা দিলি, মানে তুই যে বাম্পটা দিলি বা তরঙ্গ সৃষ্টির জন্য যে সরণ ঘটাচ্ছিস, সেটা তির্যক ভাবে হচ্ছে না, কারণ তরঙ্গ দেখ এইদিকে যাচ্ছে আর কণাগুলো এই, সেই জন্য এখানে বলে টান টান তারের তির্যক কম্পন। কেন কম্পন তির্যক? কণা এই নড়ছে, তরঙ্গ কি হচ্ছে, হয় এই দিকে যাচ্ছে আবার রিফ্লেক্ট করে কি করছে, এইদিকে আসছে, পারপেন্ডিকুলার না পরস্পরের সঙ্গে। এই ধরনের কম্পনকে কি বলি, তির্যক কম্পন। যে তরঙ্গটা সৃষ্টি হয় তাকে কি বলি, তির্যক তরঙ্গ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এইভাবে স্থানু তরঙ্গের সৃষ্টি হয়। দেখ এইটা হচ্ছে একটা টান টান তারের মতন, তাহলে এই দুটো কি দৃঢ় অবলম্বন। এবার এইখান থেকে যদি বাম্প দেয়া হয় এ তো নড়বে, নে বাম্প দে, এই দেখ, দেখছিস ওরকম হচ্ছে না ফর্ম, হচ্ছে? তবে দেখ তুই যদি খুব স্লো মোশনে দেখিস, এইটা যখন নিচে, এ নিচের দিক থেকে গিয়ে ধাক্কা মারছে, উপর দিক দিয়ে আসছে, তাই নয়? এই দেখ, এই দেখ, এই দিক দিয়ে গেল, রিফ্লেক্ট করার সময় ফিরছে। তার মানে এ আর এর মধ্যে পথের পার্থক্য আছে আর দশারও পার্থক্য আছে। দশা পার্থক্য কেন? দেখ এইখানে যাওয়ার সময় এ নিচের দিকে ছিল, ফেরার সময়ও কি হচ্ছে, উপর দিকে, তাহলে দশার পার্থক্য হচ্ছে না হয় না? পুরো উল্টো। দেখ এদের আর এর মধ্যে দশা পার্থক্য কত, পাই। কারণ এ দেখ সাইনের গ্রাফ আর এ কি মাইনাস সাইনের গ্রাফ, কিংবা এইখানটা দেখ এইটা সাইনের গ্রাফ, যখন ফিরে এসে রিফ্লেক্ট হয়ে আসছে এটা কি মাইনাস সাইনের গ্রাফ না? মানে এদের মধ্যে দশার পার্থক্য কত, পাই। বুঝতে পেরেছিস? তাহলে এ যদি এইদিকে ভি বেগে যায়, যখন রিফ্লেক্ট করছে কি ভি বেগে, তার মানে ইকুয়েশনও দেখ প্রায় প্রায় একই থাকবে। এখন কিছু কিছু বিন্দু আছে দেখ, সেইগুলো কোনো তাদের সরণ ঘটেনি। দেখ যেমন এ বিন্দু, সি বিন্দু, ই, জি, আই, এগুলোতে সরণ দেখ হয়নি, ওরা ওইখানে স্থির আছে। কিন্তু আবার এইখানে দেখ, তুই যদি এইখানটা দেখিস, এই যে বি বিন্দু, এ তো সরণ ঘটেছে এবং সরণটা কিরকম হয়েছে, ম্যাক্সিমাম। দেখ এইখানেও তাই নয়, এইখানেও তাই, ডি বিন্দুতে, মানে ডি বিন্দুতে যে কোণাটা আছে, ডি বিন্দুতে যে কোণাটা আছে দেখ সরণ। এফ বিন্দুতেও তাই, এইচ বিন্দুতেও তাই, এইচ বিন্দুতে যে কোণাটা আছে তাও তাই। কি হলো তাহলে স্যার? কিছু কিছু বিন্দু আছে তাদের সরণ সবসময় দেখ শূন্য, লব্ধি সরণ কত হয়েছে, শূন্য। আবার কিছু কিছু কণা আছে তাদের লব্ধি সরণ কি হয়ে গেছে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হয়েছে। এখন আমরা কি কি জানতো, ওমেগা সমান, ওমেগা সমান, ওহ দাঁড়া কালারটা চেঞ্জ করিনি, ওমেগা সমান কি ছিল, 2 পাই এন, ওমেগা সমান 2 পাই এন। আচ্ছা, বা এটাকে লিখতো ওমেগা সমান 2 পাই বাই ক্যাপিটাল টি। আচ্ছা স্যার ভি সমান কি ছিল, ওমেগা বাই কে, এটা ছিল। কে সমান কি ছিল, 2 পাই বাই ল্যামডা, কে সমান কি ছিল, 2 পাই বাই ল্যামডা। ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডাকে আমি এরকমও লিখতে পারি 2 পাই বাই কে, এটাও লিখতে পারি। এগুলো আমরা জানতো, এগুলো জানতো। এখন ভাব
আমি কি বলেছিলাম, এইখানে দেখ এই কণাটা এ বিন্দু আর ই বিন্দু সমদশায় আছে। দেখ এ আর ই বিন্দু পর পর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলা হতো? তরঙ্গ দৈর্ঘ্য। আগের দিন পড়লি যে, তার মানে এ আর ই আর আই এরা সমদশায় আছে। আবার দেখ এই যে সি আর জি এরা সমদশায় আছে, তবেই তো তুই বলতে পারবি আরে একটা ওয়েভ হলে সেই দূরত্বটাকে কি বলা হতো? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা এবার দেখ তার মানে এখানে 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 এ সি ই জি আই বিন্দুতে কণার সরণ শূন্য হয়। যেখানে কণার সরণ শূন্য সেই বিন্দুগুলোকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। কি বলবো? নিস্পন্দ বিন্দু। এদেরকে নিস্পন্দ বিন্দু বলা হয়। নিস্পন্দ বিন্দু বলে। নিস্পন্দ বিন্দুকে ইংলিশে কি বলে? নোড। কি বলে? নোড বলে। আচ্ছা আবার দেখ এখানে দেখ এই যে বি ডি এফ এইচ বিন্দুতে কণার সরণ সর্বোচ্চ হয়। কণার সরণ সর্বোচ্চ হয়। এদেরকে সুস্পন্দ বিন্দু বলে। সুস্পন্দ বিন্দু বলে। এদেরকে বলে অ্যান্টিনোড। সুস্পন্দ মানে অ্যান্টিনোড আর নিস্পন্দ মানে নোড। বোঝা গেছে? আচ্ছা স্যার সব বুঝতে পারলুম স্যার। তাহলে আমায় বল এই যে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্বটা কত? ল্যামডা। যে এ থেকে ই পর্যন্ত দূরত্বটা কি? ল্যামডা। তাহলে এই নিস্পন্দ আর এই নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? λ/2। এর মধ্যে λ/2 λ/2 λ/2। আচ্ছা তার মানে পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? λ/2। কত? λ/2। সুস্পন্দ বিন্দুতে হয়। এটা সুস্পন্দ, এইটা সুস্পন্দ, স্যার এটাও তো λ/2। তার মানে পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2, পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2। চলো নোটো বলে লেখো। নোটো না লিখলেও হবে, এখানে লেখ। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? না λ/2। যদি তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তবে। তাহলে আর কি পেলুম? পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব λ/2। এটাও λ/2। আচ্ছা স্যার আর কি? দেখ একটা সুস্পন্দ আর একটা নিস্পন্দ, একটি সুস্পন্দ ও তার পরবর্তী নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? এটা λ/2 হলে এটা কত হবে? হাফ λ/4। আচ্ছা তার মানে একটি নিস্পন্দ বিন্দু থেকে পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4। কিভাবে এসছে বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? না হলে তরঙ্গের উপরিপাত বুঝতেই পারিনি। এবার লজিক ভাব, যেই দুটো এন্ড আটকানো ছিল সেগুলো সরছিল। ভাব কোথায় গেল রে রাবারটা? যখন আমি এইখানে বাম্প দিচ্ছিলাম
এই জায়গাগুলো নড়ছিল, নড়ে না। তার মানে যেখানটা আটকানো থাকে সেইখানে কি তৈরি হয়? নিস্পন্দ বিন্দু। যেখানটা আটকানো থাকে সেইখানটা কি হয়? নিস্পন্দ বিন্দু হবেই হবে। আর যেখানটা খোলা আছে, দেখ খোলা প্রান্ত হলে এইখানটা খোলা প্রান্ত, দেখ এইখানটা সুস্পন্দ বিন্দু হয়। তাহলে কোথায় নিস্পন্দ বিন্দু তৈরি হয়? যেখানটা আটকানো থাকে। যেখানটা আটকানো থাকবে সেইখানে কি হবে? নিস্পন্দ বিন্দু তৈরি হবে। আমি আর লিখছি নি যে এইখানটা নোড, এইটা অ্যান্টি নোড, লিখতে পারি সেই এটা আমি তো লিখে দিয়েছি এইখানে। এখন স্যার এদের ইকুয়েশন তাহলে কিরকম হবে? এবার কেন হচ্ছে সেটা আমি তোকে বলতে পারি, একটু পরে বলবো, একটু পরে। আগে গাণিতিক ইকুয়েশনটা নিয়ে আসি, তারপর তুই বুঝতে পারবি যে কেন হচ্ছে এইসব। বুঝছিস? চল এবার দেখ স্যার, এই যে একটা নিস্পন্দ আর একটা নিস্পন্দ বিন্দু, এদের মধ্যে এরকম লুপের মতন হয়েছে না, ঢেউ খেলানো লুপ, এটাকে বলে লুপ। কি বলে? লুপ। পরপর দুটি পরপর দুটি পরপর দুটি নিস্পন্দ বিন্দুর বিন্দুর মাঝের অংশকে বা মধ্যবর্তী অংশকে লুপ বলে। কি বলে? লুপ বলে। তাহলে তুই আমাকে বল, একটা লুপের দৈর্ঘ্য কত? λ/2। অর্থাৎ একটি লুপের দৈর্ঘ্য λ/2। তার মানে কি কি শিখলুম? পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2, পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2, ওটাই লুপের দৈর্ঘ্য λ/2। একটা নিস্পন্দ আর তার পরের সুস্পন্দ λ/4। স্যার লেখচিত্রের সাহায্যে স্থানু তরঙ্গের উৎপত্তি কিভাবে এলো? স্থানু তরঙ্গ কি করে উৎপত্তি হয়? দুটো চলতরঙ্গ এসে ধাক্কা মারে, বিপরীত দিক থেকে এসে ধাক্কা মারলে কিছু কণা থাকে যারা নিস্পন্দ বিন্দুতে থাকে তাদের কি হয়? সরণ হয় না। আর যারা সুস্পন্দ বিন্দুতে অবস্থান করে তাদের সরণ কি হয়? ম্যাক্সিমাম। বাকিগুলোরও সরণ হয়, যারা নিস্পন্দ বিন্দুতে থাকে তাদের কি সরণ হবে? আচ্ছা, এখন এইটা দুটো কেসে হতে পারে। একটা হচ্ছে দুদিকটা আটকানো, মানে ফিক্সড এন্ড, দুদিকটা কি ফিক্সড। আর একটা হতে পারে ওপেন, মানে একদিকটা ফিক্সড একদিকটা ওপেন। আমি তোদের ক্ষেত্রে ফিক্সডটাই আছে, যেহেতু টান তার পড়ছিস, দুদিকটাই কি ফিক্সড এন্ডের জন্য তোদেরকে দেখাচ্ছি। দেখ ধর যে সমীকরণটা হবে, যে তরঙ্গটা এইদিকে গেছিল তার a sin ωt -kx যখন রিফ্লেক্ট করে ফিরছিল এইখান থেকে, কোথায় গেল রে? এই যে যাচ্ছিল তার সমীকরণ ওইটা। কেন? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, ভিতরটা মাইনাস হতো। যখন রিফ্লেক্ট ব্যাক করবে তখন কি হবে? মাইনাসের দিকে আসছে, তখন y2 কত হবে? y2 হবে a sin ωt +kx। কিন্তু এখানে একটা মাইনাস হবে। কেন স্যার? বিপরীত দশায়। আমি তো জানি সাইন পাই মানে কি হয়? মাইনাস হয়, সেই জন্য। এবার তুই চাইলে এখানটা নাও মাইনাস পাই লিখতে পারিস, মাইনাস লিখতে পারিস, তখন তোকে এখানে দশা নিতে হবে। আর দেখবি সেই দশাটা কত আসবে? পাই আসবে। আমি প্রমাণ করবো একটু পরে। আমি এখন জানি বলে আমরা এটা করছি, যে এই দিক দিয়ে গেলে a sin ωt -kx, যখন এখানে ধাক্কা খেয়ে ফিরবে তখন কি হবে? -a sin ωt +kx। কারণ নেগেটিভ দিকে আসছে ওই জন্য ভিতরটা মাইনাস, কিন্তু কি হয়? এর আর এর মধ্যে দশা পার্থক্য কত হয়? পাই, সেজন্য মাইনাস হয়। এবার তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুযায়ী কি? yr সমান y1 + y2। তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুযায়ী yr সমান কত হবে? y1 + y, এটা হবে। এবং দেখ দুটো চলো তরঙ্গ, স্যার ওমেগা সেম, এই যে ওমেগা সেম, তার মানে কম্পাঙ্ক সেম। স্যার এ সেম বিস্তার, বেগও সেম, কারণ এখানে ওমেগা বাই কে, এখানেও কত? ওমেগা বাই কে। সেম টু সেম দুটো চলো তরঙ্গ বিপরীত দিক থেকে আসছে। এখন তুই এখানে একটা বক্স কর, এইখানটাতে বক্স করে তুই লেখ কি কি জিনিস পাচ্ছিস। তুই যা যা জিনিস পাবি এইখানে আমরা লিখবো, হয়েছে? এখন দেখ, আমি এইদিকে টাইম নিচ্ছি,
টাইম, এটা ধরছি y1, এটা y2, y1 সমান কত ছিল a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা কি ছিল y2 কত ছিল a sin মাইনাস ছিল মাইনাস a sin ওমেগা টি প্লাস কে এক্স, আর y আর সমান কত ছিল y1 প্লাস y2, এই তো ছিল, এই ছিল। এবার ভাব টাইমগুলো কিভাবে ভাগ হতো, একটা হতো 0, একটা হতো t/4, একটা হতো 3t, এই সরি t/2, 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 আর একটা 3t/4, আর একটা t, এই তো হতো, এই হতো, এরকম হতো। এবার ভাব একটু লজিক খাটা, একটুখানি লজিক খাটা, স্যার এইটা একটা তরঙ্গ ছিল, তাই তো স্যার, এইখান থেকে এইখান পর্যন্ত টি ছিল, আবার আমি কি জানি দূরত্বটা কি ল্যামডা, তার মানে যেখানে t/2 সেখানে কত হবে λ/2, দূরত্ব দিয়ে লিখলে, যেখানটা t/4 সেখানটা দূরত্ব দিয়ে লিখলে কি হবে λ/4, যেখানটা 3t/4 দূরত্ব দিয়ে লিখলে কি হবে 3λ/4, লজিক। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। এখন তুই আমাকে বল টি যখন 0 y1 কত আসবে, টি যখন 0 মানে কে হচ্ছে, হ্যাঁ এবার ওমেগার জায়গায় আমি জানি কত 2π/T, আর কে এর জায়গায় কত 2π/λ। তুই দেখ এইখানে টি যখন বসাবি, টি এর যখন 0 বসাবি, সাইন অফ মাইনাস কে এক্স, সাইন মাইনাস কে হজম করতে পারে না, তাহলে কত আসবে মাইনাস এ সাইন ওমেগা, এই সাইন কে এক্স হবে না, টি এর জায়গায় 0 বসা, এইখানে বসা টি এর জায়গায় 0, কত হবে মাইনাস এ সাইন, এ 0 হয়ে গেছে কে এক্স, তাহলে দুজনে মিলে কত হলো -2a সাইন কে এক্স। তুই তো বলেছিস y1 প্লাস y2 হবে, মিলছে, তার মানে এখানে কি কণার সরণ সর্বাধিক কিন্তু নিচের দিকে মাইনাস এসছে। এরপর ভাব যখন t/4 এখানে বসাতে হবে, ওমেগা মানে কত 2π/T ইন্টু t/4, টি কাটলো, সাইন π/2 মাইনাস কে এক্স, সাইন π/2 মাইনাস কে এক্স, অল সাইন ট্যান কস করো, π/2 মাইনাস অলের ঘরে পড়েছে প্লাস থাকবে সাইন, তাহলে কত হবে এ সাইন কে এক্স, এ সাইন কে এক্স। এরপর এখানে বসাও টি এর জায়গায়, এখানে তো সাইন π/2 প্লাস কে এক্স, তাহলে এইখানে চলে যাবে অল সাইন প্লাস হবে, কিন্তু মাইনাস আছে স্যার, মাইনাস এ সাইন কে এক্স, হাই স্যার 0, দেখো যোগ কর, তার মানে এইখানে কি হয়েছে t/4 তার মানে কি হয়েছিল নিস্পন্দ অবস্থা, t/2 তে যা, আবার এখানে t/2 বসালে এটা তো t/2, 2টা পুরো কেটে যাবে, টিটা পুরো কেটে যাবে, 2টা পুরো কেটে গেল, কেটে গেলে পাই, সাইন পাই মাইনাস কে এক্স, পাই মানে অল সাইন, সাইনের ঘরেই পড়ছে প্লাস থাকবে, প্লাস এ সাইন কে এক্স। এবার এখানটা যে বুঝতে পারছিস নি, ঘরে বসে তুই শুধু এই মানগুলো আলাদা করে বসিয়ে অল সাইন ট্যান কস করে যেরকম ভাঙতিস ত্রিকোণমিতিতে, ভেঙে ভেঙে দেখবি এই মানগুলোই আসবে। আবার এইখানে বসা, মাইনাস আসবে, মাইনাস অফ মাইনাস কি হয়ে যাবে এ সাইন কে এক্স, যোগ করলে কত হবে 2a সাইন কে এক্স। আচ্ছা এইখানেও সর্বোচ্চ সরণ হয়েছে, দেখ কোন দিকে পজিটিভ দিকে। আচ্ছা t/4 বসালে দেখবি এইখানটা আসবে মাইনাস এ সাইন কে এক্স, এইখানটা আসবে এ সাইন কে এক্স 0, আবার এইটা করলে এই মালটা আবার ফিরে আসবে মাইনাস এ সাইন কে এক্স, মাইনাস এ সাইন কে এক্স, মাইনাস 2a সাইন কে এক্স। একে যখন তুই গ্রাফে প্লট করবি তখন বুঝতে পারবি যে কি হচ্ছিল, টাইমের সঙ্গে সঙ্গে কি হচ্ছিল। তুই বিভিন্ন টাইমে কণাটাকে দেখছিস, একটা পার্টিকুলার কণাকে দেখছিস,
একবার t/4 একবার 0-তে দেখেছিস, আবার t/4 দেখছিস, আবার t/2-তে দেখছিস 3t/4, কিরকম হবে দেখ। স্যার এই জিনিসটাকে আমি গ্রাফে প্লট করব, গ্রাফে প্লট করব। এখন দেখ আমি এইদিকে টাইম নিচ্ছি, ঠিক আছে, এইদিকে টাইম, শুধু টাইমগুলোকে এইদিকে প্লট করব, দিস ইজ আওয়ার টাইম। আর এইদিকে আমি এক্স গুলোকে প্লট করব, এক্স 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 গুলোকে প্লট করব, মানে রেজাল্ট্যান্টটাকে। আচ্ছা এখন বল এইটা কত ছিল, t=0, তাহলে এটা কত হবে, x=0, এটা হচ্ছে λ/4, এটা হচ্ছে λ/4, এটা কত λ/2, এটা কত 3λ/4, এটা কত ল্যামডা, এটা কত 5λ/4, তার মানে এটা 3λ/2, এরকম চলতে থাকছে চলতে থাকছে। আচ্ছা t=0-তে কি ছিল দেখ আগে, মাইনাস সাইনের গ্রাফ, মাইনাস সাইনের গ্রাফ করো, মাইনাস সাইনের গ্রাফ করলে কিরকম আসবে, কালারটা চেঞ্জ করে নি দাঁড়া, মাইনাস সাইনের গ্রাফ এইরকম, হায় হায় দাঁড়া, মাইনাস সাইনের গ্রাফ এরকম, হ্যাঁ স্যার এইরকম। t=t/4 কত হবে, t/4, t/4 কত ছিল 0, 0 মানে হাই স্যার, সব তো 0, এই তো স্ট্রেট লাইন স্যার, দেখো t/4 সব 0 ছিল, রেজাল্ট্যান্ট নড়ছেই নেই এইখানে। 3t/4 কত, এই t/2-তে কত হবে, t/2-তে আবার কি হয়েছিল দেখো, t/2-তে প্লাস সাইনের গ্রাফ, চলো প্লাস সাইনের গ্রাফ করো, প্লাস সাইনের গ্রাফ করলে এরকম দেখ, এর সঙ্গে দশা পার্থক্য এরকম পাই হচ্ছে, লাস্টে 3t/4 তখন আবার শূন্য, তখন আবার স্ট্রেট লাইন, আবার টিতে কি হবে এরকম ফিরে আসবে। বুঝতে পারিস না, বুঝতে পারিনি যে এই কোণাগুলো দেখ নড়ছেই নেই, নড়ছেই নেই, সময়ের সঙ্গে ওই সময় এখানে ফিক্সড পজিশনে দাঁড়িয়ে আছে, ফিক্সড পজিশনে দাঁড়িয়ে আছে, এই যে এইখানে ফিক্সড পজিশনে দাঁড়িয়ে আছে, মানে সাম্যাবস্থায় সরল রেখা তৈরি করছে, বুঝছে। এবার তোদের বইয়েতে যে আঁকাটা আছে ওটাও তুই দেখতে পারিস, ওটা কস দিয়ে আছে। এবার ভাব যখনই এইখানটাতে একবার যাচ্ছি দেখ, এইটা যখনই তুই যখন ফ্রি এন্ড নিবি তখন এটা মাইনাস আসবে না, শুধু সাইন এটা থাকবে, তখন এইখানে যে সাইন দিয়ে আসছিল তখন সেটা কি দিয়ে আসবে, কস দিয়ে আসবে, পজিশনও চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে সাইন তো এখানটা এই মাইনাসটা থাকবে না, তখন এইগুলো সব সাইন দিয়ে আর থাকবে না, এগুলো কস দিয়ে আসবে আর চেঞ্জ হয়ে যাবে পজিশন, তখন প্রথমেই চলে আসবে 0, t=0-তেই 0 চলে আসবে সব স্ট্রেট, তারপরে যেমন এখানে মাইনাস এসছে তারপরে এখানে আসবে প্লাস, প্লাস কস আসবে, তাহলে প্লাস কসের গ্রাফ, তারপর আবার 0, মাইনাস কসের গ্রাফ আবার 0, এই জিনিস হয়। এটা ফিক্সড এন্ডে এটা হয়, আর ওপেন এন্ড যদি হয়ে যায় তখন এটা কস দিয়ে আসে, কসের গ্রাফ হয়, তোদের বলতে দেখবি কসের গ্রাফ দিয়ে বলেছে, কেন আমি তার দিয়ে নিয়েছি ওই জন্য এইখানটা মাইনাস করে নিয়েছি, রিফ্লেক্ট ব্যাক করবে, হয়েছে। এইভাবে আমরা বুঝতে পারি যে স্থানু তরঙ্গ উৎপত্তি হচ্ছে, যাচ্ছে না দেখ কম্পনগুলো, কম্পন হচ্ছে কিন্তু তরঙ্গটা বিস্তার লাভ করছে না, ওই একই জায়গায় ফিক্সড আছে, ওই মাধ্যমের ওই অংশটাতেই ফিক্সড আছে, তুই যে তারটা নিয়েছিলাম আমরা এইটুকুনির মধ্যেই ফিক্সড হয়ে আছে, এই 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 হচ্ছে, বুঝতে পেরেছিস। চলো এরপরে হচ্ছে স্থানু তরঙ্গের সমীকরণ, কিভাবে সমীকরণটা এলো, স্থানু তরঙ্গের গাণিতিক প্রকাশ, কি করে স্থানু তরঙ্গটাকে লিখবো, স্থানু তরঙ্গের যেমন চল তরঙ্গের একটা সমীকরণ ছিল তেমন স্থানু তরঙ্গের একটা সমীকরণ, তাকে লিখবো কি করে। তার আগে দেখ আমি ধরেছি দুটি চল তরঙ্গ প্রত্যেকের বিস্তার a সমান, কম্পাঙ্ক n, বেগ v, পর্যায়কাল t, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি সমান হয়, এগুলোই তো কন্ডিশন ছিল, দুটো চল তরঙ্গ এরকম ভাবে একই সমান এই জিনিসগুলো বিশিষ্ট বিপরীত দিক থেকে আসতে হবে, এবং তারা যদি একটি মাধ্যমের এক্স অক্ষ বরাবর পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হতে থাকে তাহলে তাদের সমীকরণ কি হবে, দুটো চল তরঙ্গ y1 সমান লিখবো a sin ওমেগা t মাইনাস kx,
এইখানে কিন্তু আমি টান 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 নিচ্ছি নি, একটা তরঙ্গ এক্স অক্ষ বরাবর যাচ্ছে আর একটা তরঙ্গ এদিক থেকে মাইনাস এক্স অক্ষ বরাবর আসছে, এবং ওয়াই টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এটাই তো হবে। স্যার মাইনাস নিলেন না? টান 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 নয়, ওদিকটা ফ্রি আছে, ওদিক থেকে কেউ পাঠাচ্ছে, বোঝা গেছে? এখানে ফিরে রিফ্লেক্ট করছে না, ওদিক থেকে কেউ পাঠাচ্ছে। এরকম যদি হয় তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুযায়ী, তরঙ্গের উপরিপাতের নীতি অনুযায়ী, উপরিপাতের নীতি অনুযায়ী, উপরিপাতের নীতি অনুযায়ী লিখতে হবে স্যার, এটা নীতি অনুযায়ী কণার লব্ধি সরণ, কণার লব্ধি সরণ, লব্ধি সরণ ওয়াই আর, সেটা কত হবে? ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তার আগে আমায় বল, এই যে কণাটা আছে, একটা একটা তরঙ্গ এইটা, তখন কণাটা কি করছিল? এসএইচএম, সরল দোলগতি। যখন এই তরঙ্গের ক্ষেত্রে কণাটা কি করছিল? এসএইচএম। এরা যখন ধাক্কা মারবে সেও তো তরঙ্গ তৈরি করবে, সেই তরঙ্গটার কণাটাও কি করবে? এসএইচএম করবে, করবেই। এরা দুজন যদি এসএইচএম করে, সেও এসএইচএম করবে, এবং সেটা প্রমাণ করব। কেন? সাইনের ভিতরে ওমেগার পার্ট আছে, এখানেও সাইনের ভিতরে ওমেগার পার্ট আছে। আচ্ছা, এর ভ্যালুগুলো লিখছি, বা ওয়াই আর ইজ ইকুয়াল টু, এটা কমন নিয়ে নিলুম, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি মাইনাস এই প্লাস কে এক্স। এবার বা ওয়াই আর ইজ ইকুয়াল টু এ সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা ফেলি, টু সাইন এইটা প্লাস এইটা বাই টু, তার মানে কি হবে? টু ওমেগা টি বাই টু, কে এক্স বেরিয়ে যাবে কেটে, কস এইটা মাইনাস এইটা, ওমেগা টি কেটে বেরিয়ে যাবে, কে এক্স বাই টু, টু কে এক্স বাই টু। স্যার ভিতরে তো মাইনাস থাকবে, কস মাইনাস কে হজম করতে পারে। বা ওয়াই আর ইজ ইকুয়াল টু টু এ কস কে এক্স ইন্টু সাইন ওমেগা টি। কে এর জায়গায় আমি এই মানটা বসাতে পারবো? দেখ দেখি, ওয়াই আর ইজ ইকুয়াল টু টু এ কস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন ওমেগা টি। দেখ এটাই রেজাল্ট্যান্টের মানে লব্ধি সরণটা এইটা। স্যার এসএইচএম করছে, এই তো ওমেগা এসএইচএম করছে। এখান থেকে আমরা লিখবো ওয়াই আর ইজ ইকুয়াল টু এ আর সাইন ওমেগা টি, যেখানে যেখানে এ আর সমান টু এ কস টু পাই এক্স বাই ল্যামডা। এটাই লব্ধি বিস্তার, এটাই কি? লব্ধি বিস্তার। এটাই কি? এই এ আরটাই কি? লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার। এবার দেখ, লব্ধি বিস্তারটা পুরো এক্স এর উপর ডিপেন্ডেন্ট নয়, এক্স যেমন যেমন হবে লব্ধি বিস্তারও তেমন তেমন হবে। আরে সেই জন্যই তো নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু পাচ্ছিলিস। এবার দেখ এক নম্বর যখন এক্স ইকুয়াল টু জিরো বসা, এক্স জিরো বসালে এই পুরো জিরো, কস জিরো মানে কত? ওয়ান, টু এ। আচ্ছা, যখন এক্সটা ল্যামডা বাই টু, তখন কত হবে স্যার? ল্যামডা কেটে যাবে, টু টু কেটে যাবে, কস পাই এর মান কত? মাইনাস ওয়ান, তখন মাইনাস টু এ। ও তার মানে টু ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, ফোর ল্যামডা বাই টু, ফাইভ ল্যামডা বাই টু অ্যান্ড সো অন। এরকম ভাবে চলতে থাকলে, এরকম ভাবে চলতে থাকলে তখন এ আর হয় প্লাস মাইনাস এ। তার মানে আমি এক্স কে যদি আমি জেনারেল লিখি, যখন এটা হবে যখন এক্স ইকুয়াল টু এন ল্যামডা বাই টু, এন ল্যামডা বাই টু। দেখ এন যখন জিরো তখন এক্স জিরো, এন যখন ওয়ান ল্যামডা বাই টু, টু হলে টু, যেখানে যেখানে n সমান 0 1 2 3 অ্যান্ড সো অন চলতে থাকবে।
অর্থাৎ এই সব বিন্দুতে দূরত্বগুলো কত হচ্ছে, λ/2 করে নয়? তার মানে এইগুলোতে কি পাবো, সুস্পন্দ বিন্দু। এই সমস্ত অবস্থানে যখন x এটা হয় তখন কি পাওয়া যাবে, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। এবং তখন এই আর কত হবে, প্লাস মাইনাস, সরি এটা 2a হবে, দিস ইজ 2a, 2a। আবার দেখ 2 নম্বর, যখন x ইকুয়াল টু λ/4, 3λ/4, 5λ/4 অ্যান্ড সো অন, এরম ভাবে যখন চলবে, এখানে বসা, যখন λ/4 বসাবি কেটে যাবে, cos π/2 আসবে, cos π/2 এর মান কত, 0, এ আর 0। সেম ভাবে 3λ/2 মানে 3λ/4 বসালে 3π/2, 0। তার মানে এই পজিশন গুলোতে তোর এ আর কত আসবে, 0। ও আচ্ছা, তার মানে এখানে কি পাবো, নিস্পন্দ বিন্দু। ওই জন্য দেখ নিস্পন্দ বিন্দুগুলোর মধ্যে দূরত্ব কত হয়, λ/4 করে হয়। একটা নিস্পন্দ একটা সুস্পন্দর মধ্যে দূরত্ব কত হয়, λ/4। ওই জন্য যখন জেনারেল টার্মে যদি লিখতে চাই আমি, যখন x ইকুয়াল টু, দেখ আমাকে ব্যালেন্স করতে হবে, এটাকে ম্যানেজ করতে হবে, আমি এরম ভাবে লিখছি 2n + 1 ইন্টু λ/4, n0 বসা, n0 বসালে λ/4, n1 বসালে 3λ/4, 2 বসালে 5λ/4 মিলছে। যেখানে n সমান 0, 1, 2, 3। স্যার জেনারেল ইকুয়েশন তৈরি করা এবার শিখতে হবে। তার মানে এই সমস্ত বিন্দুতে কি পাবো আমি, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। তাহলে সুস্পন্দ বিন্দুতে রেজাল্ট্যান্ট কত হয়, বিস্তার, লব্ধি বিস্তার ডবল, ডবল, যা বিস্তার থাকে তার ডবল। এটা 2a, আর বিস্তার তো দুজনের সেম হতেই হবে। আর সুস্পন্দ বিন্দুতে কি হয়, এই সরি সুস্পন্দ বিন্দুতে কি হয়, ডবল, আর নিস্পন্দ বিন্দুতে 0। সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় হয়, λ/4, 3λ, এই সরি, সুস্পন্দ বিন্দু হয় λ0, λ/2, 3λ/2, 2λ/2, 4λ/2, 5λ/2, λ/2 এর ইন্টিজার। আর নিস্পন্দ বিন্দু কোথায় হয়, λ/4, 3λ/4, 5λ/4, 7λ/4, 9λ/4, 11λ/4 and so on, এরকম ভাবে চলতে থাকবে। These are the general equation, তোকে মনে রাখতে হবে এগুলো, বুঝেছে? এরকমের উপরে তোকে নিউমেরিক্যালস দিতে পারে। এরপর এই যে গাণিতিক প্রকাশটা, এটা আমার ইম্পর্টেন্ট বলে আমি করলাম, আমার এই কনসেপ্টটা লাগবে। এরপর আছে স্থানু তরঙ্গের বৈশিষ্ট্য। তুই বই দেখে 2-3টের বৈশিষ্ট্য রিডিং মারবি। স্থানু তরঙ্গের বৈশিষ্ট্য এগুলো আসে না পরীক্ষায়, যদি দিয়ে দেয় সেই জন্য বলছি। আর একটা হচ্ছে চল তরঙ্গ আর স্থানু তরঙ্গের মধ্যে পার্থক্য। উইদাউট চল তরঙ্গ কিন্তু স্থানু তরঙ্গ তৈরি হতে পারবে না। উইদাউট চল তরঙ্গ স্থানু তরঙ্গ তৈরি হবে হবে না। চল তরঙ্গ আর স্থানু তরঙ্গের মধ্যে পার্থক্য 3টে দেখে রাখবি, বুঝেছে? তারপর আছে টান টান তারে কি ঘটে, এই সেম ইকুয়েশন আবার টান টান তারের জন্য করব, করে তারপর বদ্ধ নল, খোলা নল এইসব আছে। চলো।